আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জিকে টিম চ্যানেলের পক্ষ থেকে। আমরা আপনাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম যে নিত্য নতুন আমরা একটা এপিসোড নিয়ে আসব এবং এপিসোডগুলো হবে, কন্টেন্টগুলো ইংলিশ কন্টেন্ট হবে। আমরা এর আগে গবেষণা করতে গিয়ে দেখেছি যে ইউটিউবে আসলে বিসিএস থেকে শুরু করে অন্যান্য বিষয়ের কোয়ালিটিফুল কন্টেন্ট নেই, যেখানে একই সঙ্গে ইমেজিং প্লাস গ্রাফিক্যাল খুব ভালোভাবে তৈরি করা আছে। সো আমরা বাধ্য হয়ে আপনাদের জন্য আসলে আনলাম। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আসিয়ান, যেটা থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে আসিয়ান থেকে। তো আসিয়ানের সবগুলো দেশ নিয়ে আজ আমরা ইন ডেপথ জানবো কবে জন্ম হলো, ASEAN+3টা কি, এটার ব্যাকগ্রাউন্ডটা কি, এটার লক্ষ্য উদ্দেশ্য কি। আমি আব্দুল্লাহ সাদমান জামি আপনাদের সঙ্গে আছি। আমি পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর আমার সঙ্গে আছে আমি রায়হানের খান, পড়ছি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক ক্লাসে। তো চলুন, প্রথম স্লাইডে আমরা কি দেখছি সেটি হচ্ছে আসিয়ানের গঠনটা কার উপর ভিত্তি করে হলো। একটা ড্রাগন দেখতে পাচ্ছেন, আমাদের রায়হান স্যারের পাঞ্জাবের কালারের সঙ্গে একদম মিলে গিয়েছে। এই ড্রাগনের মুখ দিয়ে আগুন বের হচ্ছে। তো ড্রাগন ইউজ করার একটা হচ্ছে ঐতিহাসিক সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় ড্রাগনকে একটি অতিপ্রাকৃত বিষয় এবং শক্তিশালী বিষয় হিসাবে দেখা হয়। অর্থাৎ ইউরোপের দেশগুলোতে দেখবেন যে ঈগল অথবা লায়নকে শক্তির প্রতীক হিসেবে যেমন বিবেচনা করা হয়, এই অঞ্চলে চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে ড্রাগনকে শক্তিমত্তার একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। তো দক্ষিণ এশিয়ায় অর্থনীতির উপর ভিত্তি করে কিন্তু আসিয়ান গঠন করা হয়েছিল। দক্ষিণ পূর্ব এশিয়ায় শুধুমাত্র অর্থনৈতিক ভিত্তির উপর বেস করে আসিয়ান তৈরি করা হয়েছিল, কিন্তু এটি কিন্তু কালের ক্রমান্বয়ে আজ দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী সংগঠনের একটি, এবং এই শক্তিশালী সংগঠনের একটি হবার কারণেই এই ড্রাগনের নাম দেওয়া হয়েছে, তাকে রাইজিং ড্রাগন বলা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার। আসিয়ানের সঙ্গে চীন এবং জাপান এবং দক্ষিণ কোরিয়া, অর্থাৎ তিনটি শক্তিশালী দেশ, যেটি ASEAN+3 আমরা পরবর্তীতে আরো জানবো। তো তাই চলুন আসিয়ানের এই শক্তিশালী ড্রাগন যেটাকে বলা হচ্ছে তার সঙ্গে আমরা ইন ডেপথ পরিচিত হয়ে নিই। এতক্ষণ সাদমান ভাইয়ের ক্লাস থেকে জানলেন যে কিভাবে আসিয়ান একটি রাইজিং ইকোনমি হিসেবে আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়ার মাথা তুলে দাঁড়াচ্ছে। এখন আমি বলবো এটা কেন হলো, কি প্রেক্ষাপটে হলো। এখন দেখো, নেমের যখন স্বপ্নটা ছিল, নেমের স্বপ্ন যখন ফিকে হয়ে যায়, তখনই কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশ নিজেরা সংগঠিত হয়। এবং সেই 5টি দেশ কি আমরা দেখি, সেই 5টি দেশ হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। তারা কিন্তু 1966 সালে ব্যাংককে একটি সম্মেলনের মাধ্যমে আসিয়ানের যে রূপরেখা প্রণয়ন করেন, এবং সেই তারিখটি কিন্তু আসিয়ানের জন্ম তারিখ হিসেবে বিবেচিত। সেই তারিখটি কত? 8 আগস্ট। এবং এই যে 8 আগস্টের দিনেই যে সংগঠনটির রূপরেখা করা হয়, সেই সংগঠনটি হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, সংক্ষেপে যাকে আমরা বলি আসিয়ান। তার পরবর্তী অংশটি বলবে সাদমান ভাইয়া। পরবর্তী দেখছেন যে 5টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর ছবি দেওয়া আছে, আর পররাষ্ট্রমন্ত্রীগুলো হচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। তারা সবাই মিলিত হলো হচ্ছে অর্থাৎ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পররাষ্ট্র ভবনে তারা মিলিত হয় এবং একটা ঘোষণা স্বাক্ষর করে, যেটার নাম হচ্ছে আসিয়ান ট্রিটি বা আসিয়ান স্বাক্ষর। এবং সেটিকে আমরা ব্যাংকক ঘোষণা নামে, যেহেতু আপনারা দেখবেন যে শহরে বা যে রাজধানীতে হয় সেই শহরের নামে সাধারণত চার্টারগুলো বা ঘোষণাগুলো দেওয়া হয়, তাই ব্যাংকক ঘোষণা। আর 5 জন পররাষ্ট্রমন্ত্রী, নামটি খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমরা দিয়েছি। ইন্দোনেশিয়ার আদম মালিক ছিলেন, ফিলিপাইনের নার্সিসো রামোস ছিলেন, মালয়েশিয়ার আব্দুল রাজ্জাক ছিলেন, সিঙ্গাপুরের এস রাজারত্ন ছিলেন এবং থাইল্যান্ডের থানাত খোমান। তারা হচ্ছে সংগঠনের প্রতিষ্ঠাতা। যদি বলা হয় যে সংগঠনের প্রতিষ্ঠাতাগুলো কে, ধরুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য যারা ভাইবা দিচ্ছেন তাদের যদি এরকম ইনডেপথ কোশ্চেন করা হয়, সেটা আসতেও পারে, সম্ভাবনা খুব কম একদম যে পররাষ্ট্রমন্ত্রীদের নাম দেওয়া হবে আর কি। এখন জানা আছে তো যে এই যে প্রত্যেকটি সংগঠনের একটি পূর্ববর্তী সংগঠন থাকে। আমরা কিন্তু জানি জাতিসংঘ কোত্থেকে আসলো, লিগ অফ নেশনস। তার মানে এখনো আমরা দেখবো আসিয়ানে কি কোনো পূর্ববর্তী সংগঠন ছিল। এখন এই বিষয়টি 1961 সালে ফিলিপাইন, থাইল্যান্ড এবং মালয়েশিয়া নিয়ে কিন্তু অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া গঠিত হয়েছিল, এবং সেই যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ার উত্তরসূরি হিসেবে কিন্তু আমরা আসিয়ানকে জানি। তো 5টা দেশ দিয়ে যে আসিয়ান গঠন হলো, কিন্তু একটা বড় শক্তিশালী সংগঠন হতে হলে কিন্তু মাত্র 5টা দেশ নিয়ে তৈরি করা সম্ভব না। তো শক্তিশালী একটা দেশ গঠন করার জন্য আসিয়ান খুঁজতে থাকলো যে অর্থনৈতিকভাবে এই 5টি দেশ শক্তিশালী দেশ কোনটি। তখনই তাদের চোখ পড়লো প্রতিবেশী ব্রুনাইয়ের দিকে, যা আসলে অনেক বেশি তেল সমৃদ্ধ ছিল। বাংলাদেশের মানুষদের অনেক তেল, তো এই ব্রুনাইয়ের কিন্তু আরো অনেক বেশি তেল ছিল। আমরা জানি ব্রুনাই হচ্ছে সুলতান শাসিত দেশ, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই 1984 সালে আসিয়ানের দেশগুলো তারা জোটে ভেড়ালো ব্রুনাইকে। তারা বলল যে আসো, তোমার তো কি দরকার, আমাদের যে প্রভাব প্রতিপত্তি সেটি দরকার, আমাদের দরকার তোমার যে তেল শক্তি সেটিকে দরকার।
তাই 1984 সালে সালটি মনে রাখতে হবে, ব্রুনাই আসিয়ানের 6ষ্ঠ সদস্য হলো। আর ঠিক 10 বছর পর এর সদস্য লাভ করলো ভিয়েতনাম। তাহলে আমরা একটা বিষয় কিন্তু লক্ষ্য করি যে আসিয়ান কিন্তু তার সদস্য করার ক্ষেত্রে, যেহেতু এটি শুধু রিজিয়ন বেস সংগঠন, তাই তারা কিন্তু এই রিজিয়নের বাইরে কোনো সদস্যকে নিতে পারেনি এবং সদস্য নির্বাচনের ক্ষেত্রে তারা বরাবর সতর্ক থেকেছে। তাই ব্রুনাই হবার ঠিক 10 বছর পরে 1994 সালে তারা ভিয়েতনামকে সদস্য করলো। ভিয়েতনামের কেন এত দেরি হলো, এর কারণটা হচ্ছে ভিয়েতনাম মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যুদ্ধ ছিল, এই যুদ্ধের কারণে তাদের উপর একটা নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞার কারণেই 1994 সালে ভিয়েতনাম সদস্যটি হলো। তখন আপনারা জানলেন যে ব্রুনাই কিন্তু 1984 সালে যুক্ত হয়েছে। আমরা সাদমান ভাইয়ের থেকে কথা জেনেছি যে কিভাবে ব্রুনাই হচ্ছে 1984 সালে তার সদস্যপদটি লাভ করে এবং 1994 সালে ভিয়েতনাম কিন্তু আসিয়ানে যুক্ত হয়। এর আগে আমরা জেনেছি যে ভিয়েতনামের যে যুদ্ধটি রয়েছে 1960 সাল থেকে 1975 সাল পর্যন্ত, এবং এই 15 বছর সময়ে আমেরিকা কিন্তু তাদের কি করেছে, অর্থনৈতিকভাবে অবরোধ দিয়ে রেখেছে। এবং এই যে সাউথ ইস্ট এশিয়ান যে আসিয়ান সংগঠন রয়েছে, সেই সংগঠনটিতে কিন্তু আমরা দেখতে পাই আমেরিকার অনেক বড় ধরনের বিনিয়োগ ছিল। যেহেতু বিনিয়োগ ছিল, সেহেতু তারা কিন্তু ভিয়েতনামকে চাইলেও অন্তর্ভুক্ত করতে পারতো না। এবং 1994 সালে সেই সুযোগটি চলে আসে, যখন হচ্ছে সেই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয়। যখন ভিয়েতনাম সদস্য হলো, ব্রুনাই সদস্য হলো, তখন মায়ানমার, কম্বোডিয়া, লাওস বললো, তাহলে আমরা কি দোষ করলাম? তারা হচ্ছে সদস্যপদ হবার একই সঙ্গে আবেদন করে মায়ানমার, কম্বোডিয়া এবং লাওস। আমরা দেখতে পাচ্ছি যে সব দেশের মন্ত্রীরা একসঙ্গে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছেন। এবং কম্বোডিয়ার ব্যাপারে যে একটা কনফিউশন আসে, সেটা আপনাদের আয়ন ভাই একটু পরে ক্লিয়ার করবেন। সেটা হচ্ছে 1997 সালে তারা সদস্য হয়েছে নাকি তারা 1999 সালে সদস্য হয়েছে। এটি কিন্তু একটি বিষয়। অনেক বই আমরা দেখতে পাই যে কোথাও 97, কোথাও 99। তাহলে আবেদন একই সঙ্গে 3টা দেশ করলো, কিন্তু কম্বোডিয়া পরে পেলো নাকি 97 সালেই পেলো, এই বিষয়টি ক্লিয়ার করবেন আপনাদের রায়হান ভাই। এখন অনেকগুলো বই আপনারা দেখবেন যে কম্বোডিয়া কি 1997 সালে অ্যাপ্লাই করেছে, কিন্তু সে কি অনুমোদন পেয়েছিল? কিন্তু না, অভ্যন্তরীণ গোলযোগের কারণে কম্বোডিয়াকে 1997 সালে অনুমোদন দেওয়া হয়নি, এবং সেটি দেওয়া হয়েছে কত সালে? 1999 সালে। কারণ আমরা জানবো সঠিক তথ্য, ভুল তথ্য নয়। পরবর্তী ম্যাপিং এর মাধ্যমে আমরা আসলে দেখানোর চেষ্টা করেছি যে সাউথ ইস্ট এশিয়ার আপনারা ম্যাপ দেখতে পাচ্ছেন, যে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশগুলো, আমি ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে তারা পূর্বে কোন দেশগুলো ছিল। আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছি যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন্স, এরা কিন্তু আগে আবেদন করেছিল, থাইল্যান্ড। আর পরবর্তীতে আবেদন কারা করলো? ব্রুনেইকে নেওয়া হলো 84 সালে, 94 সালে নেওয়া হলো হচ্ছে ভিয়েতনামকে, তারপরে লাওস, কম্বোডিয়া, এরা হচ্ছে আবেদন করলো। একই সঙ্গে 97 সালে দুটো দেশ পেলো, কিন্তু একটি দেশ কিন্তু পায়নি। তাদেরকে 2 বছর ঝুলিয়ে রাখা হলো, কারণ তাদের দেশে তখন অভ্যন্তরীণ ডোমেস্টিক তাদের ভায়োলেন্স চলছিল। সেটি যখন সমাপ্ত হলো 1999 সালে কম্বোডিয়াকে সদস্য করা হয়। তো সালের বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা রায়হান, এখানে একটা জাতীয় প্রতীকের মতো একটা বিষয় দেওয়া আছে। যেমন আমাদের দেশে আমরা শাপলাকে বলি যে জাতীয় প্রতীক, সেটাকে আমরা ন্যাশনাল এমব্লেম বলি। এটা কি আসলে ন্যাশনাল এমব্লেম কি না, এটি কিন্তু আমাদের তাদের উদ্দেশ্যে কি করা উচিত, ক্লিয়ার করা উচিত। আসলে সাদমান, আপনি ঠিকই বলেছেন। এইখানে যে এটি ন্যাশনাল এমব্লেম না, কিন্তু এটি হচ্ছে অর্গানাইজেশনাল এমব্লেম। তো এই জায়গাটিতে আমরা অনেকে ভুল করি যে একটি জাতীয় প্রতীক আর কি হচ্ছে কি সংস্থার প্রতীক। তার মানে এটি হচ্ছে আসিয়ানের প্রতীক। পরবর্তীতে আমরা দেখছি যে সবাই হাত উঁচু করে খুব আশীর্বাদ দিচ্ছেন জনগণকে। অর্থাৎ আসিয়ান যেহেতু একটা কার্যকর সংগঠন, আমরা দেখি যে সার্ক কিন্তু অনেক আগে গঠিত হলেও সার্ক কিন্তু এখন কার্যকর সংগঠন নয়। অর্থাৎ দুটি দেশের অন্তর্দ্বন্দ্ব, মূলত ভারত পাকিস্তানের অন্তর্দ্বন্দ্বের কারণে এটি অনেকটা অকার্যকর হয়ে গেছে এবং ভারত মূলত সার্ক নিয়ে এগোতে আর আগ্রহী নয়, তারা বিমস্টেক নিয়ে এগোচ্ছে। আসিয়ানের ক্ষেত্রে কিন্তু সেটি ঘটেনি। সবগুলো দেশ তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব থাকলেও রিজিয়নাল যে ঐক্য, অর্থাৎ আঞ্চলিক ঐক্যর ক্ষেত্রে তারা কিন্তু একদম সবাই একসাথে এভাবে হাত উঠিয়ে ঐক্যবদ্ধ থাকে। এবং আমরা দেখছি যে 33rd অর্থাৎ 33টা সম্মেলন হয়ে গেছে তাদের। যে সম্মেলনের ছবিটা দেওয়া হচ্ছে, এটা 2018 সালে আসিয়ানের সিঙ্গাপুরে গঠিত হওয়া সম্মেলন। তারপরে তো করোনার প্রাদুর্ভাবের কারণে এখন অনলাইন সামিট চলছে। এই পর্যায়ে আমি বলবো এই আসিয়ান সে কিন্তু তার নিজস্ব গণ্ডির বাইরে গিয়েও চেষ্টা করছে নতুন কিছু করার। আধুনিক যে শক্তিগুলো রয়েছে, যে উদীয়মান শক্তিগুলোকে, শক্তিশালী দেশগুলোকে তার যে সংগঠনের বলয়ের ভিতর না এনেও কিভাবে এই সংগঠনকে আরো বেশি শক্তিশালী করা যায়, সেই বিষয়টি কিন্তু আসিয়ান করে দেখিয়েছে। সে আসিয়ান +3 অর্থাৎ এই 3 দিয়ে আমরা দেখতে পাচ্ছি চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়াকে সংযুক্ত করেছে। এবং এই 3টি দেশ কিন্তু আমরা জানি যে আধুনিক শিল্পোন্নত বিশ্বের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং তাদেরকে কিন্তু বলা হচ্ছে, কি বলা হচ্ছে সাদমান?
ASEAN+3 এক্স্যাক্টলি। এবং ASEAN+3 মূলত কিন্তু ইউরোপীয় ইউনিয়ন যেরকম তাদের গণ্ডিটা অনেক বড় করছে, দিন দিন শক্তিশালী হচ্ছে, ASEAN যেহেতু সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর বাইরে গিয়ে তাদের সদস্য করার সুযোগ নেই, কিন্তু তারা কিন্তু চীন, জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে তারা হাতছাড়া করতে চায় না। তাই তারা একটি নতুন পদক্ষেপ নিয়েছে, যেটি ASEAN-এর আসলে ভোলটি পাল্টিয়ে দিয়েছে। এজন্য পরীক্ষার জন্য ASEAN+3 খুব ভালোভাবে আপনারা নোট করবেন। 1996 সালে এই ASEAN+3 কোথা থেকে আসলো? 1996 সালে একটা সম্মেলন হয়, সেটি হচ্ছে এশিয়া এবং ইউরোপের যৌথ একটা সম্মেলন। সেই সম্মেলনের প্রস্তুতি হিসেবেই ASEAN-এর দেশগুলো ভাবলো যে ইউরোপের বড় বড় বাঘা বাঘা দেশগুলোর সাথে, তখন তো ASEAN নবীন একটা সংগঠন, আমরা সম্মেলন করব, তার চেয়ে আমরা কি করি, আমরা চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানকে ডাকি, তাদের আসলে পরামর্শগুলো আমরা নিই। সেই প্রথম তারা এক টেবিলে একত্রিত হলো এবং সেখান থেকেই মূলত ASEAN-এর যে +3 আমরা বলছি ASEAN+3 তার সূচনা হয়। এবং বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক ব্লকের একটি, এই চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো টাইগারগুলোকে যখন ASEAN-এর মতো ইমার্জিং টাইগার নিয়েছে, তখনই তারা হয়ে গেছে ASEAN+3 এবং তারা একটি শক্তিশালী সংগঠনের রূপ নিয়েছে। আপনারা হয়তো জানেন না, ASEAN শুধু এই 3টি দেশের সাথে সহযোগিতা করে থেমে নেই, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে পুরো বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে। এখানে আপনারা দেখতে পাবেন ASEAN-এর সাথে কে রয়েছে? জাতিসংঘ। এবং এই জাতিসংঘের সাথে কিন্তু 2006 সালে ASEAN-কে জাতিসংঘের সাধারণ পরিষদের পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, আমি দিব কিন্তু তুমি দিবা না, তা তো হবে না। এখন এরই প্রতিক্রিয়ায় কি করা হয়েছে? সংগঠনটি জাতিসংঘকে সংলাপ অংশীদার হিসেবে ভূষিত করে, অর্থাৎ একে অপরের জন্য, আমরা সবার জন্য। এইভাবে যে পলিসিটি রয়েছে, ASEAN কিন্তু এগিয়ে যাচ্ছে বিশ্বের বুকে মাথা উঁচু করে। আপনাদের রিটেনের জন্য কিন্তু এই ইনক্লুশনের ব্যাপারটা আসতে পারে যে ASEAN+3 সঙ্গে জাতিসংঘের সম্পর্কটা কি। সো এটি খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে কিছু কিছু সংগঠন আছে যেগুলো এত শক্তিশালী হয়, জাতিসংঘ তখন তাদেরকে সদস্য দেশের মতো এই সংস্থাগুলোকে পর্যবেক্ষকের মর্যাদা দেয়, অর্থাৎ তারা অবজারভেটর হয়। তো যখন ASEAN-এর এই পর্যবেক্ষক হলো, তখন তারাও কিন্তু ইউনাইটেড নেশনকে কি করলো, তাদের সঙ্গে ইনক্লুশন করলো, অর্থাৎ তাদের সংলাপের অংশীদার হিসাবে যুক্ত করলো। এটিতে আপনারা দেখছেন আসতে পারে, ভাইবাতে আসতে পারে যে ASEAN-এর নীতি বাক্যটি কি। ASEAN নীতি বাক্যটি খুব সুন্দর, একটি দর্শন, একটি পরিচয়, এক সম্প্রদায়। অর্থাৎ তারা জাতিগত পরিচয়ের বাইরে গিয়েও সাউথ ইস্ট এশিয়ার নেশনগুলো তারা একটি সিঙ্গেল নেশন হিসেবে তারা কাজ করছে। সো এটি কিন্তু ASEAN-এর যে ঐক্যবদ্ধতা এবং শক্তিমত্তটা এটিকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তোলে। অর্থাৎ সালাদ বল যে আইডিয়াটি রয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেকে ভিন্ন কিন্তু আমাদের নিজেদের স্বার্থে আমরা সবাই, সেই বিষয়টি কিন্তু এই তাদের ASEAN-এর যে মোটোটির মাধ্যমে আমরা দেখতে পাই। এখন আমরা দেখতে পাই যে ASEAN কিন্তু তাদের নিজস্ব যে সংগঠনে বহির্বিশ্বের দেশগুলোকে কিন্তু সংযুক্ত করছে না। তারা কি করছে? তারা দুটো দেশকে পরিদর্শকের যে মর্যাদাটি দিয়েছে, সেই দুটো দেশ কি? প্রথম দেশটি হলো পূর্ব তিমুর এবং পাপুয়া নিউ গিনি। এই দুটো দেশ কিন্তু পরিদর্শক হিসেবে ASEAN-এর সদস্য হিসেবে রয়েছে। ASEAN-এর লক্ষ্যটা কি, এটা হচ্ছে রিটেনে আসতে পারে। ASEAN-এর লক্ষ্য আমরা শুরুতেই বলে দিয়েছি আমাদের ইন্ট্রোতে, যে অর্থনৈতিক উদ্দেশ্যে এটি গঠিত হয়েছিল, পরবর্তীতে সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিবর্তন, অর্থাৎ কালচারাল বিষয়টা একটা সংগঠনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সো সাংস্কৃতিক বিবর্তনটা এসেছে। আর আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা, আমরা দেখব যে ASEAN-এর সংগঠনগুলো কিন্তু ধীরে ধীরে, যখন একটা দেশ যেমন ইউ একটা সংগঠন যখন কি হয়, ইকোনমিক্যাল তারা ডেভেলপ করে, তারা তখন কিন্তু পলিটিক্যালি কি করতে এবং সাংস্কৃতিকভাবে কিন্তু নিজেকে এনগেজ করে। তো ASEAN কিন্তু এখন খুব শক্তিশালী একটা অর্থনৈতিক শক্তির পাশাপাশি সামরিক শক্তি হিসাবেও তারা কাজ করার জন্য এগিয়ে যাচ্ছে, যদিও সেটা তারা ইউ এর মতো প্রকাশ্য করে না, কিন্তু তাদের মূল লক্ষ্যটা সেটি। আর বর্তমান মহাসচিবের নাম আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে কিম জক হাই, এবং তিনি হচ্ছে ব্রুনাইয়ের নাগরিক, এবং তিনি দায়িত্ব নেন হচ্ছে 1 জানুয়ারি 2018 সালে। এতক্ষণ আমরা ASEAN+3, ASEAN-এর সাথে জাতিসংঘের সম্পর্ক এবং সবগুলো বিষয় নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করেছি। আপনাদের সাদমান ভাইয়া, আমি আপনাদের সঙ্গে ছিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হাতে হাত মিলিয়ে ASEAN বিশ্বের বুকে নিজেকে মেলে ধরছে। তো সে একইভাবে অন্যান্য সংগঠনগুলো রয়েছে যারা হচ্ছে এরকম সহযোগিতার মাধ্যমে, উদারতাবাদ প্র্যাকটিসের মাধ্যমে তারা কিন্তু একটি বিশ্বে মাথা উঁচু করে আছে। সুতরাং আমরা পরবর্তীতে আরো অন্যান্য সংগঠনগুলো ভিডিও নিয়ে আসবো, যদি বিশেষ করে BCS এবং অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার জন্য, এবং বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে এখন কিন্তু তাদের জন্য লিখিত রয়েছে, তারাও ন্যাটো, ASEAN, কমনওয়েলথ, ওআইসি এইসব সংগঠনগুলো নিয়ে খুব বিস্তারিত তথ্য কিন্তু পাওয়া যায় না, বিশেষ করে বাংলায়। ইন্ডিয়ানরা অনেক ভালো ভালো কন্টেন্ট বানায়, সো আমরা আপনাদের জন্য বাংলা ভাষায় নিয়ে এসেছি। সো সবাই আমাদের সঙ্গে থাকবেন, জিকে টিউন সাবস্ক্রাইব করবেন, তাহলে ইনশাআল্লাহ নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ।